গল্প হ্যাকার প্রথম খণ্ড পর্ব ২। যারা পর্ব ১ দেখেননি তারা পর্ব ১ দেখে আসুন, কারণ অনেক ট্র্যাজেডি লুকিয়ে আছে পর্ব ১-এর মধ্যে। সম্প্রতি সময় ফেব্রুয়ারি ১৩, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অত্যন্ত স্বাস্থ্য সচেতন লোক লুই পামার। ৫০-এর কাছাকাছি বয়স পেরিয়ে গিয়েছে, তারপরেও শরীর দেখে সেটা বোঝার উপায় নেই। এর পেছনে গোপন রহস্যটা হচ্ছে পরিমিত আহার ও নিয়মিত ব্যায়াম। প্রতিটি বেলায় খাওয়া দাওয়ার পর কয়েক মাইল করে হাঁটে সে। সেজন্য রুটিনে পরিণত হয়েছে। বিশেষ করে রাতের খাওয়ার শেষ করে নির্দিষ্ট একটা রুটে পুরো ৩ মাইল হাঁটবে সে। আজও তার ব্যতিক্রম হয়নি। 19 স্টেজে 10তলা অ্যাপার্টমেন্টে থেকে ঠিক 7:30টায় নামছে সে। চলে এসেছে সেন্ট্রাল পার্কে। লম্বা লম্বা পা ফেলে হেঁটে চলছে। বাড়তি কোনোটাই ক্যালোরি যেন শরীরে জমা নেই। নিয়মিত রুটের মাঝামাঝি রয়েছে পামার। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7:50 বাজে। হাঁটার গতি বাড়িয়ে দিল সে। টাইমিংয়ে পৌঁছেছে সে। 843 একর আয়তনে সেন্ট্রাল পার্কের এক বিস্ময়কর জায়গা। হঠাৎ দেখায় প্রাকৃতিক মনে হলেও খুব কম লোকই জানে যে পার্কটা আসলে ফ্রেডারিক অমস্টেড আর কালভার ভর্টস নামে 2 ল্যান্ডস্কেপ আর্টিস্টের ডিজাইন করা এবং সেই অনুসারে কৃত্রিমভাবে গাছগাছালি লাগিয়ে জলাশয়ের খুঁড়ে তৈরি করা হয়েছে। 1800 শতকের মধ্যভাগে গাণিতিক হারে বাড়ছিল নিউ ইয়র্কের জনগণ। প্রকৃতিকে ধ্বংস করে গড়ে উঠেছে একের পর এক দালান কোঠা। তাই সিটি কাউন্সিলের বিশেষ এক মিটিংয়ে ডেকে ইট পাথরের শহরের মাঝখানে নির্মাণ পক্ষটি একটি নির্মল প্রাকৃতিক পরিবেশ সিদ্ধান্ত নেয় সোসাইটি। সেই মোতাবেক ম্যানহাটনের ঠিক মাঝখানে এই বিশাল পার্কটি তৈরি করেছে। কৃত্রিমভাবে বানানো হলেও পার্কটার পরিবেশটা দারুণ। এখানে এলেই ফুসফুসে বিশুদ্ধ বাতাস পেয়ে মনটা ভালো হয়ে যায় পামারের। বছরের পর বছর ধরে পার্কের নির্জন একটা অংশে রুট ধরে সকাল সন্ধ্যা হাঁটছে পামার। সময়টা তার একান্তই পরিচিত। প্রকৃতিকে সে উপভোগ করে। এত বছর কখনো হাঁটতে বেরিয়ে বিপদে পড়েনি পামার। তাই আজও ফুরফুরে একটি ভাব নিয়ে পা চালাচ্ছিল। হঠাৎ থমকে গেল। অস্বাভাবিক এক আওয়াজ এসেছে তার কানে। সামনে পিছনে দুদিকে শব্দটা হঠাৎ শুকনো পামারের মড়মড় করছে, যেন খুব কাছেই কেউ পা ফেলছে। চোখ পিট করল সে, কিন্তু গাঢ় অন্ধকারের কারণে স্পষ্ট দেখতে পারল না সে। ফস করে একটা দেশলাইট জ্বলে উঠল তার সামনে। সেই আলোয় কঠিন চেহারা এক যুবককে দেখতে পেল পামার। সিগারেট ধরাচ্ছে তার দিকে ফিরে। 2 পা ফাঁক করে এমনভাবে দাঁড়িয়ে আছে যাতে হাঁটার পথটা রুক্ষ হয়ে যায়। অবচেতন মনে সতর্ক হওয়ার তাগিদ অনুভব করল পামার। হঠাৎ আজ ভয় করছে তার। গলা যথাযথভাবে স্বাভাবিক রেখে বলল, এক্সকিউজ মি মিস্টার, তুমি আমার পথ আগলে রেখেছ কেন? সরো, যেতে দাও। সিগারেট জোরে এক টান দিয়ে একরাশ ধোঁয়া ছড়ল। যুবক বলল, আপনি কোথায় যাচ্ছেন মিস্টার পামার? মানে কি, তুমি আমাকে চেনো? আমার নাম জানলো কিভাবে? জানাটাই আমাদের কাজ। আমাদের কারা? কথা শেষ করতে পারল না পামার। পেছনে খসখস শব্দ এলো। পর মুহূর্তে 2 পাশ থেকে 2 জোড়া হাত শক্ত করে চেপে ধরল তার বাহু। ধস্তাধস্তি করে নিজেকে ছাড়াবার চেষ্টা করল পামার। লাভ হলো না। প্রতিপক্ষ যে শুধু সংখ্যায় বেশি তা নয়, তাদের গায়ে প্রচণ্ড জোর। সিগারেট ফুটতে সামনে এগিয়ে এলো প্রথম যুবক। এবার সত্যিই পড়ল পামার। কাঁপা গলায় বলল, কে তোমরা? কি চাও? টাকা লাগলে আমার ওয়ালেটে আছে, ওইটা নিয়ে আমাকে রেহাই করো। টাকা চাই না আমরা।
বললে বন্দির নাকে মুখে ধোঁয়া ছড়ল। যুবক নীরস কণ্ঠে বলল, চাই আপনার প্রাণ পাখিটা। সিগারেটের ধোঁয়ার নাকে যাওয়ার কাশমাস দিল পামার। কথাটা শুনে থমকে গেল সে। বলে কি এই লোক? প্রাণ পাখি ছায়া মানে কি? বিস্ময় অবস্থাতেই যুবককে নড়ে উঠতে দেখল সে। পর মুহূর্তে নাভির নিচে খচ করে বাঁধল কি যেন। হ্যাঁচকা টেনে নাভির 2 ইঞ্চি উপরে উঠল জিনিসটা। প্রচণ্ড ব্যথায় কুঁচকে গেল তার শরীর। এবার পিছিয়ে গেল যুবক। পেটে ঢুকানোর জিনিসটা বের করে নিয়েছে একসঙ্গে। ব্যথাটা কমেনি এক বিন্দুও। পেট থেকে উষ্ণ একটি স্রোত বের হয়ে আসলো। টের পেল প্রামীর। আকস্মিক বুঝতে পারল যে ছুরি মারা হয়েছে তাকে। কেন? কিন্তু কেন? প্রামারকে ছেড়ে দিল 2টি সঙ্গী। মাটিতে পড়ে গেল সে। এক হাতে তলপেট চেপে ধরে রক্তক্ষরণ থামানোর চেষ্টা করছে সে, কিন্তু লাভ হলো না তাতে। অবিরাম বেরোচ্ছে রক্ত। প্রতি বিন্দুর সঙ্গে নেকড়ে বের হয়ে যাচ্ছে। জীবননাশক। চেঁচালো না পামির। জানে তাতে লাভ নেই। পার্কের এই অংশে এই সময় কোনো মানুষই থাকে না। লোকগুলো জানে, তাই সেজন্য অপেক্ষা করছে তার জন্য। পুরোপুরি প্রফেশনাল এরা। ছুরি মেরে পালিয়ে যায়নি। 3 দিক থেকে ঘিরে দাঁড়িয়ে আছে। শিকারের মৃত্যুর নিশ্চিত না করে নড়বে না। সাধারণ একটা ছুরিঘাতে সঙ্গে সঙ্গে মরে না মানুষ, কয়েক ঘন্টা টিকতে পারে। তবে পামারের বেলায় তার ব্যতিক্রম ঘটল। নিখুঁত দক্ষতা, স্পষ্টকাতর একটি জায়গায় ছুরি মারতেই অভিজ্ঞ খুনি। 10 মিনিটের মধ্যে ভাবলিলেই সাঙ্গ হয়ে গেল স্বাস্থ্যবান মানুষটি। এই সময়টুকু নরক যন্ত্রণায় কাটল তার। শেষ দিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। গলা ফাটিয়ে চেঁচালো। কাতরাতে অবিশ্বাস্যের চোখে নিজের হত্যাকারীর দিকে তাকিয়ে রইল সে। নির্বিকার ভঙ্গিতে সিগারেট ফুঁকেই চলছে যুবক। সঙ্গীদের অফার করল। ফ্যাল করে ওদের দিকে তাকিয়ে থাকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল পামার। নিস্তব্ধ শরীরটাকে জুতোর ডগা দিয়ে খোঁচা মেরে নিশ্চিত করল প্রথম যুবক। সঙ্গীদের বলল, টাকা পয়সা, ঘড়ি, চেন সব নিয়ে নাও। ব্যাপারটা ডাকাতের মতো দেখাতে হবে। মাথা ঝাঁকিয়ে ব্যস্ত হয়ে পড়ল 2 সঙ্গী। খানিক পরপরই 3 জনের দলটাকে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। লুই পামারের মরদেহ আবিষ্কৃত হলো পরের দিন সকালে। পুলিশ এলো, তদন্ত হলো, কিন্তু তেমন কোনো সূত্র পাওয়া গেল না। শেষ পর্যন্ত মাদকাসক্ত তৃষ্ণিক্ত যুবকদের করা ছিনতাই ও খুন হিসেবে লেখা হলো রিপোর্টটি। নিউ ইয়র্ক কয়েক হাজার অমীমাংসিত কেসের একটা হয়ে ফাইল বন্দি অবস্থায় পড়ে রইল পামারের হত্যাকাণ্ড। ফেব্রুয়ারি 27, বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড। লুই পামারের ঠিক বিপরীত চরিত্রের মানুষ স্কট মার্চেন্ট। নিজের স্বাস্থ্যের প্রতি বিন্দুমাত্র নজর নেই তার। মদ ও মদ্য আর মেয়ে মানুষ, এগুলোই তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। খাওয়া দাওয়ার বেলায় কোনো নিয়ম শৃঙ্খলা মানে না। প্রমিলিত আয়ুর প্রতি তেমন লোভ নেই তার। বরং যে কটা দিন বাঁচবে আনন্দ ফুর্তি নিয়ে জীবন যাপন করতে চায় সে। সৌভাগ্যই বলতে হবে। বিশাল এক সফটওয়্যার কোম্পানির চিফ এক্সিকিউটিভ হওয়ায় টাকা পয়সার কোনো অভাব নেই তার। জীবনের প্রতিটি স্বাদ আহ্লাদ যেন মিটছে ইচ্ছা মতো। কিন্তু এই প্রবল অত্যাচার আর অনিয়ম তার শরীর নিতে পারেনি। দিন গোলাকার হয়ে উঠছে সে। মেদ ভুঁড়ি সব কিছুই বেড়েই চলছে। ফলে 50 পেরোনোর আগেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ আক্রান্ত হয়েছে সে। গত 1 বছরে 2 দফা হার্ট অ্যাটাক করেছে। এখন জীবন মৃত্যুর নিত্য সঙ্গী সে। এই মুহূর্তে বেলফাস্টের নাম করা একটি হাসপাতালে সে ভর্তি। মাসদেন 2য় দফায় হার্ট অ্যাটাক হওয়ার
3 দিন আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে। এই কয়েকদিন ইন্টেনসিভ কেয়ারে ছিল। আজ সকালেই সাধারণ কেবিনে স্থানান্তর করা হলো। রাত 3:10। হাসপাতালে কবরের নিস্তব্ধতা। ডিউটিরত স্টাফরা যারা স্টেশনে বসে ঘুমাচ্ছিল, ইমার্জেন্সি ইউনিট ছাড়া আর কেউ বস্তুতা লক্ষ্য করা যায়নি। 5 তলার এলিভেটরের দরজা খুলে গেল। ডাক্তারের পোশাক পরা এক লোক বেরিয়ে এলো। সেখান থেকে গলায় স্টেথোস্কোপ লাগানো। পকেটে ঝুলছে এক আইডি কার্ড। রিসেপশনে বসে থাকা নার্সের দিকে তাকিয়ে সৌজন্যসূচক একটু হাসলো। হাতের ক্লিপবোর্ড দেখিয়ে বোঝালো রাউন্ডে এসেছে। নার্সও একগাল হেসে তাকে যেতে বলল। ডাক্তারকে চিনতে পারে না বটে, তবে তা নিয়ে মাথা ঘামালো না সে। এই হাসপাতালে প্রশিক্ষণ দেওয়া বা নেওয়ার জন্য প্রায় বহিরাগত ডাক্তার আসে, আর রাতের এই জঘন্যতম শিফটটা গ্রহীতাদের ঘাড়ি গোছানো হয়। তেমন কেউই হবে না নিশ্চিত কে বা কিছু, এরকম কোনো চেক আপ হয় না। আবার নিজের কাজে মন দিল নার্স। কারো মনে যাতে সন্দেহ না জাগে তাই রাউন্ড নেওয়ার ভঙ্গিতে পরপর 3টে কেবিন ঢুকলো বহিরাগত ডাক্তার। শেষ করিডোরে বেরিয়ে নিশ্চিত হয়ে নিল কেউ লক্ষ্য করছে কিনা। তারপর দ্রুত ঢুকলো কোট ম্যাটসনের ক্যাবিনে। বিছানায় শুয়ে ঘুমাচ্ছে ম্যাটসন। নিঃশ্বাসের তালে তালে ওঠানামা করছে মস্ত বডিটা। মুখে অক্সিজেনের মাস্ক লাগানো তার। বিছানার পাশে স্ট্যান্ডে ঝুলানো স্যালাইন ব্যাগ থেকে ফোঁটায় ফোঁটায় তরল বয়ে পড়ছে। সরাসরি শিয়ার ঢুকছে ও হাতে লাগানো সুই দিয়ে। মাথার কাছ থেকে মেঝেতে চাকা লাগানো একটি বড় কার্ডিওগ্রাফির যন্ত্র আছে। রোগীর বুকে তার দিয়ে লাগানো প্যাডের সাহায্যে হৃদস্পন্দন মনিটর করছে। যন্ত্রটা 8 ইঞ্চি স্ক্রিনে সবুজ একটি রেখা হয়ে ফুটে উঠছে তার। স্থির দৃষ্টিতে কিছুক্ষণ শুয়ে থাকা লোকটিকে পর্যবেক্ষণ করছে ডাক্তার। তারপর পকেটে হাত দিয়ে বের করে আনলো একটি খালি সিরিজ। চোখের সামনে তুলে সেটাকে বাতাস ভরল সে। এগিয়ে গিয়ে স্যালাইনের লাইনের সুইটা ঢুকালো। ধীরে ধীরে পুশ করে বাতাসটা ঢুকিয়ে দিল ভেতরে। প্রবাহমান তরলের মাঝখানে বড় একটা বুদ্বুদ্দিতে দেখলো সেটাকে। আস্তে আস্তে নিচে নামিয়ে যাচ্ছে। নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে বাতাসটুকু ম্যাটসনের শিরা ঢোকাতে দেখলো তার লোকটা। একসঙ্গে কার্ডিওগ্রাফ থেকে খুলে নিল একটা তার। বাতাসের বুদবুদটা হৃৎপিণ্ডে পৌঁছতে চোখ মেললে তাকালো ম্যাটসন। অবর্ণনীয় যন্ত্রণায় তার শরীরটা কোঁকড়ে যেতে শুরু করেছে। 3য় দফায় হার্ট অ্যাটাক হয়েছে বেচারার। এই অবস্থায় নার্সদের স্টেশনে তার স্বরে বেজে ওঠার কথা এলাম। দৌড়াতে দৌড়াতে ছুটে আসা কথা কর্মব্যস্ত চিকিৎসক আর সেবিকাদের। কিন্তু কার্ডিওগ্রাফ থেকে বিশেষ তারটা খুলে ফেলায় তার কিছুই কোনো আওয়াজ ঘটল না। দৃষ্টি বিস্ফোরিত হয়ে গেল। কাঁপতে থাকলো তার শরীর। একসময় থেমে গেল সব। মারা গেল ম্যাটসন। তাড়াহুড়ো করলো না খুনি। শান্তভাবে কেবিন থেকে নিজের উপস্থিতির সমস্ত প্রমাণ আর ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেললো। তারপর কার্ডিওগ্রাফ তারটা লাগিয়ে দিয়ে বের হয়ে গেল দ্রুত। এতক্ষণে বাঁচতে শুরু করলো অ্যালার্ম। পাগলের মতো ছুটে এলো কর্মরত ডাক্তার ও নার্সরা। রোগীর জীবন বাঁচাতে তাদের অবিরাম প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থই হলো, কারণ মরা মানুষ তার জীবন ফিরে পাবে না। মার্চ 10, ক্রাইস্টচার্চ, ইংল্যান্ড। সাগর পাড়ে চমৎকার একটা ভিলায় থাকা হার্ট গ্র্যান্ট 10 বছর আগে একটি সফটওয়্যার তৈরি করার পর তার জীবনটা রাতারাতি বদলে গেছে। সারা বিশ্বের বড় বড় প্রায় সব প্রতিষ্ঠান ব্যবহার হচ্ছে এই সফটওয়্যার।
বুদ্ধি করে সফটওয়্যারের সত্তা নিজের কাছে রেখে দিয়েছিল সে। প্রতিবার ওইটা বিক্রির একটা লভ্যাংশ পায় সে। সেই থেকে বলতে গেলে আর কোনো কাজই করেনি গ্র্যান্ট। হাতে আসা অঢেল টাকা দিয়ে সাগর পাড়ের ভিলাটা কিনেছে। স্ত্রী সন্তান নিয়ে অবিরাম আয়েশের জীবন কাটাচ্ছে। গ্যারেজে চারটে বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে তার। প্রাইভেট জেটটিতে বাঁধা আছে 2টি ইয়ট। তবে সব কিছুর চেয়েও তার প্রিয় বাহন হচ্ছে 10 মিটার লম্বা ধবধবে সাদা রঙের সেইলিং বোটটা। ইঞ্জিন আর প্রপেলার লাগানো ইয়টের চেয়ে সুনীল সাগরের পাল তুলে ভেসে বেড়াতেই বেশি পছন্দ করে। প্রতি রবিবার সকালে বোটটা নিয়ে সেই সাগরে বেরিয়ে পড়েন অভ্যস্ত সে। আবহাওয়া খারাপ না হলে সাধারণত এরকম ব্যাঘাত ঘটে না, সবসময় সে বের হয়। আজ তেমনি রবিবার, আকাশ পরিষ্কার, মৃদি বাতাস। স্ত্রী সন্তান না জাগিয়ে বরাবরের মতো ভোরে সে বের হয়ে পড়ল। ঘণ্টাখানিকের মধ্যে সে তীর থেকে 5 মাইল দূরে চলে এলো বোট। বাতাস বাড়ছে, সেই ফুলে উঠেছে তাতে, সেল ফুটে উঠেছে তাতে। তর করে পানি কেটে ছুটে চলছে ফাইবারের তৈরি নৌকাটি। নাক মুখে ঝাপটা মারছে সমুদ্রের নোন বাতাস। আহ, কি শান্তি! প্রফুল্ল মন চারপাশে তাকালো গ্র্যান্ড। সোনালি রঙের একটা ইয়ট নজর কাড়ল তার। পোর্ট সাইডের 100 গজ দূরে ভাসছে। শুরু থেকেই জলযানটাকে দেখতে পাচ্ছে সে। সারাক্ষণ ওর বোর্ডের কাছাকাছি থাকছে, অনুসরণ করছে তাকে। পরক্ষণেই আপন মনে হেসে উঠল গ্র্যান্ড। কী সব আবল তাবল ভাবছে! তাকে অনুসরণ কেন করবে? আর যদি করতোই সাগরে কেন, তাই না? ওইসব কিছু না, হয়তো ওর দক্ষ সেলড্যাঙ্গে মুগ্ধ হয়ে ইয়টের লোকজন তার কাছাকাছি থাকছে। ডেকের উপরে বিনকিউলার চোখে লাগিয়ে তার একটি লোক এদিকে তাকিয়ে আছে, দেখছে। ধারণাটা আরও বৃদ্ধমূল হলো। অচেনা দর্শকের দিকে ফিরে হাত নাড়ালো সে, মুখে হাসি ফোটালো। রোদের মধ্যে অনেকটা সময় কাটানোর গলা শুকিয়ে গেছে। হ্যাচ খুলে আন্ডার ওয়াটার কম্পোনেন্টের একটি বিয়ার ক্যান বের করলো গ্র্যান্ড। এটা তার পার্মানেন্ট স্টক, সব সময় বোর্ডের মধ্যেই থাকে এই রকম পানীয়। মুখ খুললে মুচকিয়ে হাসলো গ্র্যান্ড। কয়েক দফায় ডক করে গিলে ফেললো অর্ধেক ক্যান। তাকালো দিগন্তের দিকে। হঠাৎ দৃষ্টি ঘোলা হয়ে এলো তার। মাথা ধরছে, কিছু দেখতে পারছে না ঠিক মতো। ব্যাপার কি? বেচারা জানা নেই। ভোর রাতে তার বোটে উঠছিল বাইরের কেউ, ইঞ্জেকশনের সুই দিয়ে ফুটো করে সবগুলো ক্যান মিশিয়ে দিয়েছে রসায়নের দ্রব্য। কি ঘটেছে বোঝার সময় পেল না গ্র্যান্ড। জ্ঞান হারিয়ে গেল বোর্ডের মেঝেতে। দৃশ্যটা দূরবীনে দেখতে পায় ইয়টের চালককে হাত দিয়ে ইশারা দিয়ে ডেকে দাঁড়ানো কঠিন চেহারার যুবক। গর্জে উঠল শক্তিশালী প্রপেলার। গতি বাড়িয়ে সেইলিং বোর্ডের পাশে গিয়ে থামলো। ইতিমধ্যে ভেতর থেকে আরও 2 জন বেরিয়ে এসেছে ডেকে। নাগালের মধ্যে আসতে লাফ দিয়ে বোটে নামলো তারা। গ্র্যান্টের অচেতন দেহ তুলে নিল। প্রথমে বোটের কিনারায় ঢুকে শিকারের কপলে কালসিটে ফেলল তারে। তারপর অজ্ঞান দেহটা ফেলে দিল সাগরের পানিতে। আত্মরক্ষার কোনো সুযোগই পেল না গ্র্যান্ড। তলিয়ে গেল সে সাগরের অতল গহীনে। দক্ষতার সঙ্গে কাজ সারল খুনিদের দল। বোট ছেড়ে উঠে আসার আগে বদলে ফেলল সমস্ত মাদক মেশানো বিয়ারের ক্যান। কম্পার্টমেন্ট রেখে এলো মাদকবিহীন নতুন এক লট।
এরপর তারা হারিয়ে গেল ইয়ট নিয়ে। সেদিন সন্ধ্যায় কোস্টগার্ডের তল্লাশিতে খুঁজে পেল পরিত্যক্ত সেলিং বোটটা। গ্র্যান্ডের পচা ফুলে ওঠা লাশটা পাওয়া গেল আরও 2 দিন পর। ময়নাতদন্ত হলো, কিন্তু লাশের শরীরে কোনো মাদক পাওয়া গেল না। নিজস্ব রসায়নের গুণে ওই কারণে মানবদেহ ঢোকার কয়েক ঘন্টা পর মিলিয়ে যায়। ঘটেছেও তাই। লাশের কপালে আঘাতের দাগ দেখে মৃত্যুর কারণটা ভুল ব্যাখ্যা করলো ডাক্তার। ধারণাটা হলো সেইলংয়ের সময় ভেজা ডাক পা পিছলে পড়ে যায় গ্র্যান্ড, জ্ঞান হারিয়ে পানিতে পড়ে যায়, আর তখনই সে মারা যায়। এরকমই ভেবেছে ডাক্তাররা ও রিপোর্টও করেছে। মার্চ 26, বার্মিংহাম, ইংল্যান্ড। রাত করে বাড়ি ফিরে ট্রিসিয়ার মিলনার। না, আমোদ ফুর্তি করে নয়। 47 বয়সী এই ক্লাব বা ডিস্কো আমোদ ফুর্তি করতে যায় না, ওইটা ছেলে মেয়েদের কাজ। ট্রিসিয়ার সময় কাটে অফিসে। 5 বছর আগে বেবিচারী স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাবার পর সম্পূর্ণ অন্য মানুষে পরিণত হয়েছে সে। কপাল ভালো যে সন্তান-সন্ততি হয়নি তার, পিছুঠান নেই সেজন্য। স্বামীর স্বরূপ দেখার পর থেকে গোটা পুরুষ জাতির ওপর তার ঘৃণা। নতুন করে সঙ্গী গোছানোর রুচি হয়নি। একাকিত্ব জীবনটাকে বেছে নিয়েছে ও পেশা নিয়ে সে প্রচুর ব্যস্ত থাকে। প্রায় প্রতিদিনই রাত 9টা-10টা পর্যন্ত অফিস কাটায় ট্রিসিয়া। মাঝে মাঝে তো আরও বেশি দেরি হয়। আজ বেজেছে 9:30। 11টায় বাড়ি পৌঁছে ক্লান্ত ভঙ্গিতে হাতের জিনিসপত্র সামনে ঘরে নামিয়ে রাখলো সে। বেডরুমে ঢুকে কাপড় ছাড়লো, তারপর শোয়ারের ভিজে শরীরটা ঝরঝরে করে নিল। বাথরুমে থেকে বেরিয়ে ভেজা চুল তোয়ালে জড়িয়ে গুনগুন করে গান গাইতে গাইতে কিচেনে রওনা দিল ট্রিসিয়া। অন্যদের মতো সন্ধ্যায় সাপার করে না সে। বাড়ি ফিরে তারপর খায়। সারাদিন তো কেনা খাবারই খেতে হয়, তাই রাতের বেলা ঘরে ফিরে নিজের হাতের রান্নার স্বাদ সে নেয়। অনেকক্ষণ থেকে মৃদু একটি গন্ধ পাচ্ছিল। কিচেনের দরজা খুলতে সেটা তীব্র হয়ে ঝাপটা মারল নাকে। ফুসফুসে ঢুকতে না মাথা চক্কর দিয়ে উঠল ট্রিসিয়ার। সঙ্গে সঙ্গে বুঝতে পারল কেন গন্ধটা এত চেনা মনে হচ্ছিল। গ্যাস ছড়িয়ে পড়ছে রান্নাঘরের ভেতর, এবং সেটা বেশ প্রচণ্ড আকারে। ব্যাপারটা কিভাবে ঘটলো ভেবে পাচ্ছিল না সে। স্পষ্ট মনে আছে সকাল তো সে সব কিছু বন্ধ করে গিয়েছে। লাইনের লিক করেছে। কত বড় লিক, এভাবে গ্যাস ছড়াচ্ছে। এই তো এখনও গ্যাস বেরোচ্ছে শো শো শব্দ করে। দেখতে হচ্ছে ব্যাপারটা ভেবে দরজার পাশে সুইচে চাপ দিল ট্রিসিয়া। আলো জ্বলবে। সঙ্গে সঙ্গে ঘটল দুর্ঘটনা। বাল্বের ভেতর থেকে কারসাজি করে রাখা হয়েছে তা জানা ছিল না হতভাগ্য মহিলার। সুইচে চাপ দিতেই বিকট শব্দ, ফেটে গেল, ফুলকি ছড়ালো। আগুন ধরতে এতটুকু সময় নিল না। প্রচণ্ড শব্দে ঘটল বিস্ফোরণ। কিচেনের জানালার কাচ টুকরো ঢুকলো সেই ফোকর দিয়ে। এমনভাবে কমলা রঙের ধারা বেরোলো যেন মহাশূন্যের পথে রওনা দিল রকেটের একজাস্ট দিয়ে আগুন। ট্রিসিয়া মিলনের অবশ্য সঙ্গে সঙ্গে মারা গেল না। শরীরের বেশিরভাগটাই পুড়ে গেছে তার। ছাল চামড়া উঠে গিয়ে রক্ত ঝরাচ্ছে সারা গা থেকে। মৃত্যু এখনও সময়ের ব্যাপার মাত্র। এই মুহূর্তে মুমূর্ষু শরীরটাকে হামাগুড়ি দিয়ে সে চলছে। নিয়ে গেল কিচেনের পাশে স্টাডি রুমে। সেইখান থেকে টেলিফোন আছে। শরীরের সর্বশক্তি একত্র করে টেবিলে ওঠার চেষ্টা করে, কিন্তু নাক পর্যন্ত তুলতে পারল না। টেলিফোন পর্যন্ত পৌঁছালো না তার হাত। অসহায়ের মতো ঘাম ঝরালো। কিছু ধরে
রাখার চেষ্টা। টেলিফোন সেটের ঠিক পাশে বসানো কম্পিউটারের কিবোর্ড আর মাউস রক্তে মাখা হয়ে গেল ট্রিসিয়ার। অন্তিম প্রয়াসের চিত হয়ে রইল সে। একটু পরপরই হামাগুড়ি দিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল মহিলা। অবশ্য এত কিছু চাক্ষুষ করল না সে। বাড়ি থেকে 100 গজ দূরে গাড়ি বসে অপেক্ষারত 3 খুনি শুধু বিস্ফোরণটা দেখেই হাসি মুখ ফোটালো তাদের। উদ্দেশ্য সফল। জানে এই মৃত্যুটাকেও দুর্ঘটনা হিসাবে ব্যাখ্যা দেওয়া হবে। চুলার গ্যাস ছেড়ে রাখা আর শর্ট সার্কিট, তাতে আগুন ধরিয়ে যাওয়া নতুন কিছু নয়। হাসি মুখে গাড়ি স্টার্ট দিল তারা। চলে গেল দুর্ঘটনা থেকে। এপ্রিল, স্কটল্যান্ড, গ্ল্যাম্পিয়ান পর্বতমালা, এপ্রিল 8। শৌখিন পর্বতারোহী হিসাবে নাম ডাক আছে ভ্যাল মার্টিনের। ফ্রি ক্লাইম্বার মানে কোনো রকম যন্ত্রপাতি বা সিকিউরিটি গিয়ার ছাড়া যারা পাহাড়ে চড়ে তাদের সঙ্গে পাল্লা দেবার মতো দক্ষতা রয়েছে তার। এগুলো হচ্ছে পর্ব 2-এ আসলে কিভাবে মারা হয়েছে, কিভাবে মারতেছে, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে হ্যাকিংয়ের। সবাই হয়তো এই কারণে খুনিরা এদেরকে মারতেছে। আমরা আসলে সামনের দিকে পড়লে বুঝতে পারবো আসলে কি হয়েছে। ওকে, শুরু করা যাক। আরও অনেকগুলো। অবশ্য এই দক্ষতা একদিনে আসেনি। বছরের পর বছর একাগ্র চেষ্টার পরিশ্রম করতে হয়েছে তার। শেষ পর্যন্ত দক্ষতাটা এমন একটা পর্যায়ে এসেছে যাতে চাইলেই ক্লাইম্বিংকে পেশা হিসাবে বেছে নিতে পারে মর্টিমার। কিন্তু নেয়নি। এটা তার জন্য স্রেফ একটা শখ, অবসর কাটানোর উপায়। মূলত সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। বহুজাতিক একটা আইটি কোম্পানির বড়সড় পদে রয়েছে। বলে রাখা ভালো, পাহাড়ের চড়া চেয়ে পেশাটাকে সে কয়েকগুণ বেশি ভালোবাসে। তারপরও সুযোগ পেলেই বিপজ্জনক শখটা সে নিয়ে মেতে ওঠে মর্টিমার। তার স্ত্রী ও বন্ধুবান্ধবদের হাজার বারণ সে মানে না। তে এক অদম্য নেশা। পাহাড়ের জয় করার অন্যরকম আনন্দ পায় সে। সেখান থেকে মাত্র 2 বছর পর আজীবনের অর্ধশতক পার হতে যাচ্ছে, যেখানে এই ধরনের কাজ মোটেই উচিত না। সেটা বুঝেও বুঝে না সে। হাজার হোক, মানব শরীর তো, বয়সের সঙ্গে যুদ্ধে সেটাকে হারাতে হবে। কিন্তু যতদিন সম্ভব শরীরটাকে যেমন খুশি তেমন তো ব্যবহার করা যায় না। শরীরেরও একটা শক্তি থাকে। ছুটির দিনগুলো নিত্য নতুন পাহাড়ে জয়ের মধ্যে সে থেমে থাকতে চায় না। সে ব্যবহার করে এই সময়গুলোকে। গ্ল্যাম্পিয়ান পর্বতমালার ইগলস ক্লিফের 400 ফুট খাড়া দেওয়াল বেয়ে চূড়ায় যখন পৌঁছালো মর্টিমার, তখন দুপুর গড়িয়ে। চূড়ার সমতল এক টুকরো জমি বসে হাঁপাতে লাগলো সে। কোমরে ঝুলানো পানির বোতলটা তুলে এক চুমুক দিল। ঠিক তখনই কানে ভেসে উঠল রোটরের গুরুগাম্ভীর আওয়াজ। কপালে হাত তুলে চোখ দুটোকে রোদ থেকে আড়াল করে মর্টিমার তাকালো আকাশে। মার্কবিহীন একটি হেলিকপ্টার এগিয়ে আসছে এদিকে। তাকে বিস্মিত করে মেলাভূমির ওপর এসে থামলো। ওইটা ধীরে ধীরে নামতে শুরু করলো। বাতাসের ধাক্কায় চোখ ছোট করে ফেলতে হলো মর্টিমারকে। উড়ন্ত ধুলোবালির প্রবল বেগে আছড়ে পড়ছে শরীর। নিজের অজান্তেই পেছনে ফিরে একটু কুঁচো হয়ে গেল সে। ল্যান্ড করে হেলিকপ্টার ইঞ্জিন বন্ধ না করে দরজা খুলে লাফ দিয়ে পড়ল পাইলট। তার পিছু পিছু আরও 2 জন লম্বা পা ফেলে তার দিকে এগিয়ে আসছে 3 জন দেখে অবাক হলো মর্টিমার। এরা কারা, কি চায়? মর্টিমার কাছাকাছি এসে গলা ছড়িয়ে জানতে চাইল পাইলট। কঠিন চেহারার এক যুবক সে। সবাই কঠিন চেহারা, যতগুলো মারতে আসলো।
এনিওয়ে, হ্যাঁ, কী ব্যাপার? চোখের সামনে বা হাতের কবজি তুলল যুবক। ঘড়ি দেখে বলল, আপনার দেরি হয়েছে। ভাবছিলাম আরও 10 মিনিট আগে পৌঁছাবেন চূড়ায়। আপনার রেকর্ড অন্তত তাই বলে। বিভ্রান্ত বোধ করলো মার্টিমার। লোকটি এইসব কি বলছে? কি জানতে চাইল? আমার যে দেরি হয়েছে তা বুঝলো কিভাবে? কখন ক্লাইম্বিং শুরু করেছ তা জানি। হাসলো যুবক। আপনার গত 5টা ক্লাইম্বিং প্রতিটাই মনিটর করা হয়েছে। মার্টিমার বুঝতে পেরেছে কেন, যাতে আপনার জন্য নিখুঁতভাবে ফাঁদ পাতা যায়। যুবকের মুখে হাসি বিস্তৃত হলো। এইসব কি বলছেন আপনারা? মার্টিমার রেগে গেল। কিসের ফাঁদ? এক্ষুনি টেপ পাবেন বলে সঙ্গীদের ইশারা করলো যুবক। তারা এগিয়ে গিয়ে হতভম্ব হয়ে তাকে মর্টিমারকে তুলে ফেলল, নিয়ে গেল ক্লাইফের কিনারায়। এইবার ভয় পেল প্রচণ্ড। কাপা গলায় বলল, কি হচ্ছে এসব? হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? দুর্ভাগ্য ফ্রি ক্লাইম্বারদের কপালে যেটা ঘটে, জবাব দেওয়ার সুরে বলল যুবক। সেফটি লাইন না থাকায় কুফল বলতে পারেন। নিচে পড়ে সাতু হতে হয় ওদের। চোখ বড় করে গেল মর্টিমার। তা তোমার কি এতে? তুমি কেন এগুলো করছো? আমরা তোর আজরাইলের দূত। আপনার সময় ফুরিয়ে এসেছে, তাই জান কবজ করতে এসেছি। নিজের রসিকতার নিজেই হাসলো যুবক। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো জানি না। এমন বিপজ্জনক একটি শখ বেছে নিয়েছেন, তারপরও একা একা এসেছেন পাহাড়ের চূড়িতে। আমাদের কাজটা খুব সহজ হয়ে গেল। এই বলে প্লিজ আমাকে ছেড়ে দাও। এই বলতেই মার্টিমার বলল, প্লিজ আমাকে ছেড়ে দাও। ও, সেটা হবার নয়। মাথা নড়ালো যুবক। বিদায় এখনই হবে। গুড বাই মর্টিমার। মনে রাখবেন, ইটস নাথিং পার্সোনাল। হ্যাভ এ গুড নাইট। দোলনার মতো একটি দোল দিয়ে মর্টিমারকে ফ্লিক থেকে ছুড়ে দিল খনিরা। বুক চিরে একটি আর্তনাদ বের হইল হতভাগ্য মানুষটার। হাত পা ছুঁড়ে বাতাসে খামসে ধরে ব্যর্থতার চেষ্টা চালালো। কিনারা থেকে উকি দিয়ে দেহটাকে প্রবল বেগে পড়তে যেতে দেখল খনিরা। 400 ফুট নিচে যখন থপ করে আশ্রিয়ে পড়ল। এত উপর থেকে শোনা গেল শব্দটা। কাজ শেষ করে হেলিকপ্টারে উঠল খনিরা। টেক অফ করে চলে গেল দিগন্তে। এপ্রিল 19, লন্ডন, ইংল্যান্ড। আরও একজনকে হয়তো মারবে। আগে থেকে যে 5 জনের কথা বলা হয়েছে তাদের সবার চেয়ে ব্যতিক্রম ডুইট গার্ডার। একমাত্র মিলটা বয়সের দিক থেকে, নইলে বাকি সব কিছুই আলাদা। ছোটোখাটো মানুষ চেয়ে। চোখে বড় একটি চশমা পরে। ঘর কোনো স্বভাবের। শখ বলতে কিছুই নেই। বিপজ্জনক কোনো কাজ করে না। খুবই ভীতু টাইপের লোক। একা একা কোথাও যায় না। ইন্টারভিউ ভিত্তিক একটি প্রতিষ্ঠানে কাজ করে। অফিস আর বাসাই হচ্ছে তার আসা যাওয়ার একমাত্র গন্তব্য। ছুটির দিনও ঘরে বসে থাকে। ছেলে মেয়েদের সঙ্গ দেয়। টানা 3 দিন সার্ভিলেন্স চালিয়ে হতাশ বোধ করল 3 খুনি। দুর্ঘটনা ঘটাবার মতো কোনো সুযোগই পেল না তারা। হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা যখন দাঁড়িয়েছে, উপায়ান্তর না দেখে দলনেতা ঝুঁকিপূর্ণ একটি প্লেন ঠিক করল। এই ধরনের পদ্ধতি সাধারণত শেষ চেষ্টা হিসেবে ব্যবহার করা হয়। অবস্থানটা সেরকম হয়ে পড়েছে। অ্যাক্সিডেন্টের ভয়ে একা গাড়ি চালায় না গার্ডিনার। পাবলিক বাসে চড়ে সে। এর ফলে মাত্র 2 মিনিটের মধ্যে উন্মুক্ত থাকে সে। যখন বাস স্ট্যান্ড থেকে পায়ে হাঁটে বাড়ি ফেরে, ওই সময়টুকু বেছে নিল খুনিরা সবার সামনে তাকে মেরে ফেলার জন্য। ঘটনার দিন নিজের বাড়ি 10 গজ দূরে মারা গেল গার্ডনার। আশেপাশে বাড়িঘর আর ফুটপাতে
চলতে থাকে পথচারীদের হাঁটা চলা। গাড়ি চাপা দিয়ে তাকে মরতে দেখা গেল। রাস্তায় পার হচ্ছিল তখন গার্ডেনার। আচমকা কোনো রকম জানে না কি দিয়ে উদয় হলো একটি প্রাইভেট কার, সোজা লোকটিতে মেরে দিয়ে চলে গেল। যথারীতি পুলিশের তদন্ত হলো, কিন্তু ঘাতক গাড়িটার কোনো হাদিস পাওয়া গেল না। সন্দেহের বশবর্তী হয়ে স্কটল্যান্ড ইয়ার্ড বেশ কয়েকদিন মাথা থামল কেসটা নিয়ে। তবে গোবেচারা গার্ডেনারের কোনো শত্রু না থাকায় খনিটার পেছনে কোনো জোরালো মোটিভ পাওয়া গেল না। শেষ পর্যন্ত ব্যর্থ হলো। কাণ্ডটা কোনো বেপরোয়া মাতাল ড্রাইভারের ঘটিয়েছে এই ভেবে পুলিশ তা তদন্ত করে সাবমিট করে দিল। 6টা খুন ঘটেছে 6 জায়গায়, বিভিন্ন সময় 6 রকমভাবে। এর মধ্যে কোনো সূত্রপাত পাওয়া যায়নি। ভেবে নিয়েছে সবই স্বাভাবিক, কিন্তু এই মৃত্যুগুলো তদন্ত যারা জড়িয়েছিল তাদের আরও গভীরে যাওয়া উচিত ছিল। তাহলে হয়তো প্রয়োজনীয় কিছু ক্লু পাওয়া যেত, ফাঁস করতে পারত জটিল ষড়যন্ত্রের জাল, যেটা আগামী কিছুদিনের মধ্যে গোটা পৃথিবী কাঁপিয়ে দেওয়ার জন্য পাতা হয়েছে। শেষ হলো আমাদের দ্বিতীয় পর্বটি, হ্যাকারের প্রথম খণ্ড। এটা আসলে খুবই ট্র্যাজেডিপূর্ণ একটি গল্প যা দেখছি। এখনও অনেক কিছু বাকি। আপনাদেরকে পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষা করতে বলবো। পরবর্তী পর্ব শুরু হবে যুক্তরাষ্ট্র থেকে। এখানে কম্পিউটার যারা হ্যাকার আছে, মেবি সবাই মিলে কিছু একটা ঘটনা ঘটেছে।